শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 7 এর ক্লাস। আজকে আমরা হাই ভোল্টেজ মডেলে আলোচনা করব হচ্ছে 20 কোশ্চেন্স এবং এই 20টা প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে একটি প্রশ্ন অন্তত পক্ষে এখান থেকে যে কোনো পরীক্ষায় কমন পাবেন, কমপক্ষে একাধিক প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। সো আমরা চলে যাচ্ছি আজকের একেবারে প্রথম প্রশ্নে, হাই ভোল্টেজ মডেলের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন নাম্বার 1। সো আমরা যারা ক্লাসে আছি খুব ঝটপট আনসার করব হাই ভোল্টেজ 7 এর 1 নম্বর প্রশ্ন। 1 নম্বরে বলছে আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। কি হবে এটার আনসার? আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স কি হবে এটার আনসার? দ্রুত বলতে হবে, আমরা যারা বুঝতে পারছি আনসারটা বলার চেষ্টা করি। দেখেন এখানে বলছে এই সেন্টেন্সে টিম কোন প্রকারের নাউন? টিম। তো ভাই বলেন তো টিম শব্দটার বাংলা কি? টিম মানে হচ্ছে দল। আমরা জানি টিম মানে হচ্ছে দল। টিম মানে যদি দল হয় তাহলে অবশ্যই দল বোঝাতে এটা একটা একত্র বা সমন্বয় বোঝাচ্ছে। সো একত্র বা সমন্বয় বোঝাতে, দল বোঝাতে সেটা অবশ্যই কালেকটিভ বা সংগ্রহ। কালেকটিভ। তাহলে টিম শব্দটা এখানে কালেকটিভ নাউন। এখন দেখেন এইখানকার টিপসটা আমরা একটু মনে রাখার জন্য এই টিপসের আদলে আমরা কি দেব, প্রত্যেকটা উদাহরণে আজকে টিপস থাকবে। এখানে আমরা টিমের মতো করে আরো অনেকগুলো কালেকটিভ নাউন পাবো। সেই নাউনগুলো কি কি হতে পারে? মনিরুজ্জামান বলছেন 1 নম্বর কালেকটিভ, এক্স্যাক্টলি। দেখেন টিমের মতো আরো কি কি কালেকটিভ আছে আমরা একটু লিখে নেই। অনেকগুলো কালেকটিভ নাউন লিখবো, একটু লিখে নেবেন আপনারা। সাকিবুল হাসান সুমন যুক্ত হয়েছেন। যেমন রয়েছে কংগ্রেস, কর্পোরেশন, কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অর্গানাইজেশন। এরপর আছে দেখেন আর্মি, জুরি, ক্রাউড, ক্লাস, কমিটি, কোম্পানি, কাউন্সিল, বোর্ড, টাস্ক ফোর্স, গ্যাং। অনেক কালেকটিভ নাউন আছে। এই সকল কালেকটিভ নাউনগুলো আমি যেগুলো মুখে বললাম এগুলো বিগত সালে বারবার আসে, এই জন্য আপনাদেরকে এই কালেকটিভ নাউনগুলো দ্রুত পড়ে ফেলতে হবে। সো আমি আরেকবার মুখে বলছি, আমার সাথে একবার উচ্চারণ করলেই হবে। কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অর্গানাইজেশন, আর্মি, ফার্ম, জুরি, টিম, ক্রাউড, ক্লাস, কমিটি, কোম্পানি, কাউন্সিল, বোর্ড, টাস্ক। এই যে যতগুলো নাউন বললাম এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। সো এই কালেকটিভ নাউনগুলো যখন পরীক্ষা আসবে আমরা ইনশাল্লাহ পেরে যাব। তাহলে আজকের একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো উদাহরণ শিখেছি। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন। 2 নম্বর প্রশ্নে বলছে ডেট লেটার। ক্লাসটা শেয়ার করবেন। সাকিবুল ইসলাম, যত শেয়ার তত বই পাওয়ার সম্ভাবনা। আজকে শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী পাবে লিটারেচার বই, আর সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজার পাবে হচ্ছে এক্সপার্ট ইংলিশ, এই 580 টাকার বড় বইটা। সো এরপর দেখেন 2 নম্বরে বলছে ডেড লেটার। ডেড লেটার কথাটার মানে কি? ডেড লেটার মানে হলো অপ্রচলিত বা অকার্যকর। ওকে, অপ্রচলিত বা অকার্যকর। এখন বলেন অপ্রচলিত বা অকার্যকর বলতে আমরা কি বুঝি? অপ্রচলিত বা অকার্যকর, অপ্রচলিত বা অকার্যকর বলতে আমরা কি বুঝি? অপ্রচলিত বা অকার্যকর, অপ্রচলিত বা অকার্যকর। দেখেন অপ্রচলিত এটা আমরা কিভাবে মনে রাখবো? ধরেন আপনি জানেন যে এই সব এটার বাংলা হচ্ছে ল নট ইন ফোর্স, মানে এমন কিছু আইন যে আইনটা এখন আর কাজে নাই। মানে হচ্ছে এমন কিছু আইন বা এমন কিছু ল যে লগুলো আর এখন কাজ করছে না। তার মানে যেটা ল নট ইন ফোর্স। ইনফোর্স মানে কার্যকারী, ইনফোর্স মানে কার্যকারী, ইনফোর্স মানে হচ্ছে কার্যকারী। আর এই আইন যেটা নট ইন ফোর্স মানে অকার্যকরী, নট ইন ফোর্স মানে অকার্যকরী। এখন এইটা মনে রাখবো কিভাবে? ডেট মানে আমরা জানি মরা, মরা। তো কোনো মরা চিঠি, মরা চিঠি বলতে হচ্ছে যার কোনো যেই লেখার কোনো দাম নাই, মানে যে চিঠিটা অনেক আগে থেকেই, যে চিঠির প্রয়োজনটা ফুরিয়ে গেছে। তার মানে এখানে এই লেটারটা হচ্ছে প্রতীকী অর্থে। প্রতীক মানে হচ্ছে এই লেটার বলতে বোঝানো হচ্ছে এখানকার আইন অথবা এমন কোনো প্রচলন বা এমন কোনো রুলস বা এমন কোনো নিয়ম যেটা এখন আর কাজ করে না। সো এইখান থেকেই বলা হচ্ছে ডেট লেটার, মানে হচ্ছে এই লেটার প্রতীকী অর্থে, লেটারের জায়গায় অন্যান্য যে কোনো কিছু আসতে পারে। তার মানে ডেট মানে মরা বা অকার্যকর, মরা বা অকার্যকর। আর লেটারের জায়গায় আনতে পারি ল, লেটারের জায়গায় আনতে পারি রুলস বা যে কোনো কিছু আসতে পারে। সো এই প্রভাবটাই কিন্তু একটু চেঞ্জ হয়ে পরীক্ষার হলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা হেজিটেশন হবেন না, আনসারটা সেম স্টাইলই হবে, রুল নট ইন ফোর্স, হ্যাঁ, বা কাস্টমস নট ইন ফোর্স, মানে যেগুলো আর এখন প্রচলিত নাই সেই রকম অর্থে। ক্লিয়ার?
তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন বুঝে নিলাম। এরপর যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 3। মনিরুজ্জামান আছেন আমাদের সাথে, ক্লাসটা শেয়ার করব, আমরা সবাই একটু শেয়ার করব। সাকিবুল হাসান সুমন বলেন 3 নাম্বার প্রশ্নটা আনসার কি হবে? 3 নাম্বার প্রশ্নটা এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 3 নাম্বার বলছে ক্রেডিট টাকা 5000 মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে একটা এক্সেপশনাল বিষয় আছে, সো এটা দেখি আপনারা কি আনসার করছেন। উত্তর হয়তো পারবেন, তারপর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব আমরা। ক্রেডিট টাকা 5000, এখানে আমরা এই প্রশ্নটা অনেকেরই মুখস্থ। কারণ কি জানেন? কারণ হচ্ছে এটা বিসিএস এ আসা প্রশ্ন। এই প্রশ্নটা বারবার বিভিন্ন বিসিএস এ আসছে, সেই দিক থেকে হয়তো আপনাদের এটা পরিচিত। সো এটা আনসার হবে 2। ওকে, 2। এখন এই প্রশ্নটাই যদি একটু চেঞ্জ হয়ে যায় পরীক্ষার হলে, তখন আপনার দ্বারা উত্তর করা সমস্যা হয়ে যাবে। সেইটার জন্য নিচে আমি 2টা উদাহরণ দিয়েছি, এই 2টা উদাহরণ একটু দেখেন। ক্রেডিটের সাথে একবার বসবে উইথ, আরেকবার বসবে টু। এখন পার্থক্য হচ্ছে কখন উইথ বসাবেন, কখন টু বসাবেন। আমাদের এখানে যে প্রশ্নটা আসছে এটা 36 বিসিএস এর প্রশ্ন। সো এখানে ক্রেডিট অ্যামাউন্ট আর এইখানে বসছিল টু অ্যাকাউন্ট। ক্রেডিট অ্যামাউন্ট টু অ্যাকাউন্ট মানে হচ্ছে এখানে আমরা সি এ টি এ, ক্রেডিট অ্যাকাউন্ট আর হলো টু অ্যামাউন্ট। আচ্ছা, এখন এইখানে দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট, এইখানে হবে হচ্ছে উইথ অ্যামাউন্ট, উইথ অ্যামাউন্ট। সুলাইমান দেখেন, তার মানে আমরা যদি এটাকে সূত্রেও ফেলি বিপদ আছে। তার মানে আমরা এটাকে মনে রাখবো কিভাবে দেখেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যদি কখনো অ্যামাউন্ট জমা করা বোঝায়, তাহলে আপনারা হচ্ছে উইথের সাথে দিবেন মানি। এটা মনে রাখেন, উইথ মানি। তাহলে এটা টিপসটা হচ্ছে উইথের মানি, অ্যামাউন্ট থাকলে টু আর পরে অ্যামাউন্ট থাকলে উইথ। আচ্ছা, তার মানে আমরা মনে রাখবো এইভাবে, উইথ মানি, উইথের সাথে মানি, অথবা আপনি মনে রাখতে পারেন উইথ অ্যামাউন্ট, উইথ অ্যামাউন্ট, উইথ অ্যামাউন্ট। আর টু অ্যাকাউন্ট, উইথ অ্যামাউন্ট টু অ্যাকাউন্ট। এখন মনে রাখার সরাসরি কোনোই উপায় নাই, এটা আপনাকে এইভাবেই মনে রাখতে হবে, উইথের সাথে অ্যামাউন্ট, উইথের সাথে অ্যামাউন্ট, আর টু এর সাথে অ্যাকাউন্ট। যে কোনো একটা মনে রাখলেই বাকিটা আপনার মনে থাকবে। তার মানে টু অ্যাকাউন্ট, টু অ্যাকাউন্ট, টু অ্যাকাউন্ট, উইথ অ্যামাউন্ট, উইথ অ্যামাউন্ট, উইথ অ্যামাউন্ট। হ্যাঁ, এইভাবে মনে রাখলে আপনার জন্য সহজ হবে। এখন এইখানে আরেকটা ক্লু আপনি মনে রাখতে পারবেন, সেটা যদি মনে করেন, সেটা হচ্ছে এই যে দেখেন, এই উইথ, উইথ শব্দের এই ডাব্লুটাকে যদি আমরা এরকম করে উল্টে দিই, তাহলে কি হয়? এম হয়। আর এম এর সাথে এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট। তার মানে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে আমরা এখানে যখন অ্যামাউন্ট পাবো তখন এখানে উইথ বসাবো। আর উইথ বসানোর কারণ হলো এই যে প্রথম অক্ষর ডাব্লিউটাকে উল্টে দিলে এম এর মতো হয়। ক্লিয়ার? নার্গিস শেয়ার ডান, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শেয়ার করেছেন। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 4। এ ফ্যান্টাসি, ফ্যান্টাসি, এ ফ্যান্টাসি ইজ, এ ফ্যান্টাসি ইজ কি হবে এটার আনসার? দেখেন, এ ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে কি? ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা বা কাল্পনিক। ফ্যান্টাসি মানে কল্পনা বা কাল্পনিক। ফ্যান্টাসি মানে কি? কল্পনা বা কাল্পনিক। ওকে, এখন আসেন, ফ্যান্টাসি মানে কল্পনা বা কাল্পনিক। এবার এইটাকে আমরা কিভাবে মনে রাখবো সেটার জন্য আপনাদের জন্য এখানে একটা নিমোনিক নিয়ে আসছি। দেখেন, দেখেন আমাদের ক্লাসগুলোতে কিন্তু আমরা প্রচুর নিমোনিক দিয়ে থাকি, যেটা দ্বারা আপনি মনে রাখতে পারেন। নিমোনিক মানে হচ্ছে মনে রাখার বিশেষ কোনো সিস্টেম। সোলাইমান বলছেন হচ্ছে একটা ইমাজিনারি স্টোরি। ওকে, ঠিক আছে, কাল্পনিক একটা গল্প। সো এটাকেই মনে রাখার জন্য এই যে ফ্যান আর হলো টাসি। সো আপনি যদি শব্দ দুইটাকে ভাঙেন, আমরা সব নর্মালি ফ্যান মানে কি জানি? ভক্ত। ফ্যান মানে ভক্ত। আর টাসি মানে আসলে টাস্কি। এটাকে মনে রাখতে পারার জন্য বলতেছেন আর কি। সাকিব বলছেন সি নাম্বার, রাইট, সি নাম্বার আনসার। তার মানে আমরা যখন ভক্তের জন্য কোনো কল্পনা বা ইমাজিন করি, ভক্তের জন্য কল্পনা বা ইমাজিন করে করতে করতে আমরা টাস্কি লেগে যাই। সো এটা আপনি এইভাবে মনে রাখতে পারেন, জাস্ট এই বাক্যটা দিয়ে, যে ভক্তের জন্য আমরা
ইমাজিন করতে করতে টাস্কি লেগে যায়। তার মানে হলো ফ্যান্টাসি মানে হলো ইমাজিনারি স্টোরি, মানে কোনো একটা কাল্পনিক গল্প। কাল্পনিক গল্প, ফ্যান্টাসি মানে কি কোনো একটা কাল্পনিক গল্প। ওকে, তাহলে 4-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। ক্লাসটা একটু শেয়ার করব, সবাই শেয়ার করে দিব। সাকিবুল ইসলাম, নার্গিস, 4-এর সি। চলে আসি পরের প্রশ্নে। হাই ভোল্টেজ মডেল টেস্ট কোশ্চেনগুলো আলোচনা চলছে, এইগুলো কিন্তু আমাদের প্রচুর সংখ্যক পরীক্ষা আসে এবং আসবে। পরের প্রশ্ন 5 নাম্বার, দ্য ওয়ার্ড হোমোজেনাস। হোমোজেনাস কথাটার মানে কি? হোমোজেনাস এটাকে আমরা দুই ভাগ করি, হোমো আর একটা হচ্ছে জেনাস। সো এটার নিমোনিকটা হচ্ছে হোমো মানে সম, হোমো মানে সম, আর জেনাস JENOUS জেনাস মানে হচ্ছে শ্রেণী বা জাতি। জেনাস মানে শ্রেণী বা জাতি, জেনাস মানে হচ্ছে শ্রেণী বা জাতি, শ্রেণী বা জাতি, জেনাস মানে শ্রেণী বা জাতি। তার মানে হলো সমশ্রেণী বা সমজাতি। তাহলে এখন থেকে আমরা যে কোনো শব্দে যদি এখানে হোমো কথাটা পাই, তাহলে হোমো মানে কি বুঝবো? সম, হোমো মানে সম। আর জেনাস মানে হচ্ছে প্রকৃতি বা জাতি। তার মানে হোমোজেনাস কথাটার মানে হচ্ছে অফ দ্য সেম কাইন্ড, মানে হচ্ছে একই ধরনের, অফ দ্য সেম কাইন্ড। এখন দেখেন, আমরা যদি এই জেনাস শব্দ দ্বারা মনে করি যে এখানে জাতি বলতে এই রেস বোঝাচ্ছে, না, এই রেস মানে জাতি না, রেস মানে গোষ্ঠী। আমরা জাতি বলতে বোঝাচ্ছি যে একই জাতীয় বা একই রকমের, ঠিক আছে? সো দয়ালু না, কিন্তু এটা হোমোজেনাস মানে দয়ালু বলার কিছু নেই। দয়ালু না মানে কোনো কিছু যখন একই ধরনের হয়, এই কাইন্ড মানে ধরন, এই কাইন্ড মানে ধরন। দয়ালু না, এই কাইন্ড মানে ধরন। সো কাইন্ডের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে ধরন বোঝায় আর একটা হচ্ছে দয়া বোঝায়। সো এখানে অফ দ্য সেম কাইন্ড মানে হচ্ছে একই ধরনের, মানে হচ্ছে একই জাতীয়, এক ধরনের। মানে কি হয়, যেমন আলু সবগুলো সাদা এক জাতীয়, আলু লাল এক জাতীয় আলু, এরকম হতে পারে না। সো এই ক্ষেত্রে জাতীয়, এটা এমন না যে মানুষের ক্ষেত্রে রেস বোঝাচ্ছে, রেস না, বরং ধরন বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রশ্নের আলোচনাটা বুঝতে পারছি তো? আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা জেনা ছিল 6 নম্বর প্রশ্ন। 6 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। চলছে হাই ভোল্টেজ মডেল 7 টপ 20 কোশ্চেন সলিউশন। আজকের এই 20টা কোশ্চেন সমাধানে নিশ্চিত 1 মার্কস কমন পাবেন, নিশ্চিত। সো কি হবে এটার আনসার? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক। সো আপনারা উত্তর করেন নিচের কোনটা সঠিক। এই মুহূর্তে যারা ক্লাসে আসি, ক্লাসটা প্লিজ শেয়ার করবেন, প্লিজ ক্লাস শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা বাড়বে। ওকে, বলেন কি হবে আনসার এটার? 6 নম্বরের উত্তরটা কি হবে? 6 কোশ্চেন নাম্বার 6 উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6 আনসার কি হতে পারে? ছয় নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 6। ওকে, দেখেন 6 নম্বর প্রশ্নে বলা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক। এটার আনসার হবে 3 নাম্বার। যারা 3 করেছেন তারা সঠিক, হাত তোলেন। কে? নার্গিস আপু 6-3। ওকে, ওয়াই হ্যাভ ইউ ডান দিস। আচ্ছা, এই প্রশ্নটা আসলে চেয়েছেটা কি? নিয়মটা হচ্ছে যখন কোনো WH এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। সো WH ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হয় এবং সেন্টেন্সের শেষে আপনি দেখবেন এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন এটাকে WH এর পরেই আনতে হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর আনতে হবে সাবজেক্ট, তারপর আনতে হবে মেইন ভার্ব, এরপরে বাকি যা থাকবে থেকে প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো এখানে এমনটা কোথায় আছে? এমনটা আছে সি নাম্বারে, তো এটাই উত্তর। হোয়াই হ্যাভ ইউ ডান দিস। আর বাকিগুলোও তো এরকমই আছে মোটামুটি, যেমন হচ্ছে এইটাতে হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস। কিন্তু ভুল কোথায়? এখানে ভুলটা হচ্ছে যখন আপনার এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তাহলে নতুন করে এখানে ডিড আনা যাবে না। হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এখানে দেখেন ওয়াই এর পরে আগে সাবজেক্ট চলে আসছে, পরে ভার্ব আসছে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে এই হ্যাভটা আগে আসার প্রয়োজন ছিল।
ডি নাম্বারে হোয়াই ইউ হ্যাড, আবারও সাবজেক্ট পরে হ্যাড, কিন্তু এটাও যদি ইন্টারোগেটিভ হওয়ার প্রয়োজন থাকে তাহলে এই হ্যাডটা আসবে হচ্ছে ইউ এর আগে, ইউ এর আগে। ওকে, নেক্সট। তাহলে এই প্রশ্নটা বুঝতে পারছি তো? তাহলে এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা আবার যখন রিলেটিভ প্রোনাউন পড়ছি তখন কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আবার রিলেটিভ প্রোনাউন হয়, একই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি দুইটা স্ট্রাকচার লিখি, এটা একটা স্ট্রাকচার গেল, হ্যাঁ, আর 2 নাম্বার স্ট্রাকচারটা দেখেন। 2 নাম্বার স্ট্রাকচার, যদি একটা মেইন ক্লজ থাকে যেখানে আগে সাবজেক্ট প্লাস ভার্ব ডট 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 দিয়ে তারপরে ডাব্লিউএস ওয়ার্ড আছে। এখন আবার একটা সমস্যা আছে। এখন কি সমস্যা জানেন? এখন এই যে আমরা এখানকার স্ট্রাকচারটাই বদলে যাবে কিভাবে দেখেন, এখানে আগে অক্সিলারি পরে সাবজেক্ট ছিল, এটা চেঞ্জ হয়ে যাবে। আগে সাবজেক্ট পরে অক্সিলারি, এরপরে গিয়ে হবে মেইন ভার্ব, এবং বাক্যের শেষে ফুল স্টপ, বাক্যের শেষে ফুল স্টপ। ঠিক আছে, কেন ফুল স্টপ? কারণ এই বাক্যে কিন্তু এই যে ডাব্লিউএস ওয়ার্ড আর এখানকার ডাব্লিউএস ওয়ার্ড দুইটা আলাদা। এই ডাব্লিউএস ওয়ার্ডকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এই ডাব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার মানে এখানে সি নাম্বারে যে হোয়াই আছে এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা কি বলেন? ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমি এরকম আরেকটা উদাহরণ লিখি, দেখেন উদাহরণটা বুঝেন কিনা। আমি এখানে একটা উদাহরণ লিখি, আই নো, আমি জানি, দেখা যাচ্ছে নিশ্চয়ই, আই নো, আমি জানি, হোয়াই, হোয়াই, এরপরে এই সেন্টেন্সটা লিখতে হলে আপনাকে লিখতে হবে ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান দিস, ফুল স্টপ। এখন দেখেন, মানে একই জিনিস কিন্তু তার খেলা দুই রকম। এইখানে শুধুমাত্র এই ক্লজটা যখন একা একা আছে, এর সামনে কোনো মেইন ক্লজ নাই, ছিল না প্রথম উদাহরণে, এই প্রথম স্ট্রাকচারে, তাই না, 1 নাম্বার স্ট্রাকচারে। কিন্তু 2 নাম্বার স্ট্রাকচারে দেখেন এই ডাব্লিউএস এর আগে একটা আলাদা সাবজেক্ট ভার্ব আছে। যখনই আলাদা সাবজেক্ট ভার্ব আছে তখনই বুঝতে হবে এটা হলো মেইন ক্লজ, আর এই মেইন ক্লজ সামনে থাকার কারণে এ পাশে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। আর এই সাবঅর্ডিনেট ক্লজে কখনোই আগে অক্সিলারি ভার্ব বসে না, আগেই বসে সাবজেক্ট, পরে বসে ভার্ব। এই কারণে সাবঅর্ডিনেট ক্লজে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে পরেরটা অ্যাসার্টিভ স্টাইলে তৈরি হয়। আনসার হচ্ছে ফুল স্টপ, এটা। আর এখানে এই যে সেন্টেন্সটা, এটা নিজেই একটা মেইন ক্লজ, আর মেইন ক্লজের শুরুতে যে হোয়াই বা ডাব্লিউএস থাকে এরা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, এরা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এখানে আমি একটা জটিল বিষয় বললাম, যে থিংটা মাথায় থাকলে আপনি কিন্তু এখান থেকে 1 মার্কস কমন পেয়ে যাবেন। আর নিচে যেটা আলোচনা করলাম এটার নাম হলো আপনার এমবেডেড কোশ্চেন। এই অধ্যায়ের নাম কি বলেন? এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। ওকে, আমার মনে হয় বুঝতে কারো সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? বুঝতে পারতেছেন? খুশি? ইংলিশ শিখে খুশি কিনা বলেন? সুলাইমান, মাঝে ডাব্লিউএস থাকলে পরের বাক্যটি অ্যাসার্টিভ হয়। এক্স্যাক্টলি, সঠিক কথা। পরের উদাহরণে যাচ্ছি আমরা। 7 নাম্বার বলেন, 7, প্রশ্ন নাম্বার 7। প্রশ্ন নাম্বার 7, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, সঠিক বানান করা শব্দ কোনটা? সঠিক স্পেলিং ওয়ার্ড। এখানে বাংলাটা আমি লিখে রাখছি, বাংলাটা হচ্ছে সুনামি, সুনামি। শাহ আলম বলছেন 7-এর 1। আচ্ছা, সুনামি এইটা অনেকেরই মুখস্থ আছে যে সুনা আর হলো মি, এটার সামনে একটা টি আছে, যে টিটা আসলে সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকে। সো এটার জন্য একটা আপনাদেরকে, যদি এটাকে কিভাবে নিমোনিক করবেন বা ভেঙে পড়বেন সেটার জন্য আমি একটু কথা বলি নেই। দেখেন, টি বলল সূর্য আমি, মনে রাখবেন কিভাবে? টি বলল সূর্য আমি। এখন দেখেন, মনে রাখার জন্য আপনাদেরকে বলছি, এটা টি, এই যে সুনামির আগে যে প্রথমে যে টি থাকে, এই টি, টি বলল সূর্য মানে সান, আমি, আমি মানে AMI। এখন এই তিনটাকে আপনি যোগ করে দেন, দেখেন সুনামি বানান হয়ে গেছে। কিভাবে? টি তো সামনেই থাকবে, আর সু মানে সান, আমি সূর্য আমি, তার মানে টি সুনামি। টি বলল সান আমি, টি বলল সূর্য আমি, টি বলল সান আমি, বা টি বলল সূর্য আমি।
তাহলে এই হলো সুনামি, টি বললো সূর্য আমি সমান সমান সুনামি। তো মনে থাকবে না এরকম টিপস থাকলে? এই ধরনের টিপসগুলো যদি নিমোনিকগুলো আপনি মনে রাখতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনার জন্য কোনোভাবে নাম্বারিং কাটা যাবে না। আপনি যে কোনো প্রশ্ন আসলে মানে একেবারে নেগেটিভ মার্ক ছাড়াই উত্তর করে আসতে পারবেন। ওকে, পরের প্রশ্নে আসেন। 8 নম্বর প্রশ্ন, চেঞ্জিং দ্য ভয়েস, ডু ইউ ওয়ান্ট মি। এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, ভয়েস চেঞ্জ। ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি আমাকে চাও? ডু ইউ ওয়ান্ট মি, কি হবে আনসার বলেন? উত্তর কি হবে? 8 নাম্বার শাহ আলম বলেন, চেঞ্জিং দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ কি হবে? ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি, কি হবে এটার ভয়েস চেঞ্জ? আচ্ছা বলেন, দেখেন তো 8 নম্বর প্রশ্নে আনসারটা কি হচ্ছে? চেঞ্জিং দ্য ভয়েস, ডু ইউ ওয়ান্ট মি, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। মনে রাখবেন ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা যখন ভয়েস করব তখন এখানে আপনাদেরকে খেলাটা হচ্ছে শুধু টেন্স দেখলেই হবে। সো এইখানে টেন্সটা কি? টেন্সটা হচ্ছে ওয়ান্ট, তাই না? সো আচ্ছা দেখেন, আমি যদি ওয়ান্ট হচ্ছে এখানে বসাই, ওয়ান্ট হচ্ছে V1, আমরা জানি V1কে প্যাসিভ করার জন্য যা খুঁজতে হবে সেটা হলো এম ইজ আর এর সাথে ওই ভার্বের 3 নাম্বার রূপ করতে হবে, তাই না? কিন্তু যখনই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে আপনারা শুধু এইখানে একটা কাজ করলেই হয়ে যাবে, এই এম ইজ আর V3-র মাঝখানে বসাই দিবেন হলো সাবজেক্ট। এর মাঝখানে কি বসিয়ে দিবেন? সাবজেক্ট। সো এরকম কোথায় আছে? তাহলে এম ইজ আর সাবজেক্ট V3, এম ইজ আর, মাশাআল্লাহ সবকটাতেই এম আছে, তাহলে ভয় নাই। তারপরে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আছে সবকটাতে, তারপরে V3 লাগবে, V3 ওয়ান্টেড এখানেও আছে এখানেও আছে, কিন্তু এই দুইটাতে নাই, তাহলে এই দুটো কাটা। এখন আসেন, ওয়ান্টের পরে এক জায়গায় আছে বাই, এক জায়গায় আছে টু। এখন আপনারাই বলেন কি আনসার হওয়া উচিত? সো ওয়ান্টের সাথে কি হয়? ওয়ান্টেড বাই ইউ না টু ইউ? এতক্ষণ পর্যন্ত যা করলেন এটাই ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ আপনি বুঝেন, কিন্তু এখানে যখনই বলা হচ্ছে টু হবে না বাই হবে, এর মানে আপনি প্রিপোজিশন বুঝেন না। মানে কারো দ্বারা কোনো কিছু চাওয়া, দ্বারা অর্থে এখানে আনসার হবে বাই। উত্তর হবে সি নাম্বার, ওয়ান্টেড বাই। এম আই ওয়ান্টেড বাই ইউ, মানে আমি কি তোমার দ্বারা চাই? তার মানে হচ্ছে একই কথা যে তুমি কি আমাকে চাও, একই সেন্স, কিন্তু একই সেন্স ঘুরিয়ে বলা। ওকে, কিছু শব্দের পরে প্রিপোজিশন বাই পরিবর্তে টু উইথ বসে, কিন্তু এখানে কিন্তু বাই বসবে, এখানে বাই বসবে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। ক্লাসটা শেয়ার করে দেখব, যারা ক্লাস দেখছেন দ্রুত শেয়ার করে দেবেন এবং রিয়াক্ট করবেন। আই এম নট ব্যাড টেনিস, মানে হলো আমি টেনিস খেলায় খারাপ না। এটা একদম সহজ, যদি এই প্রশ্নটা বারবার আসে, কিন্তু সহজ হলেও কেন রিমাইন্ড করাচ্ছি? কারণ এই প্রশ্ন থেকে আবার প্রশ্ন কমন আসবে, বারবার কমন আসে। সো এগুলো হচ্ছে বারবার আসা প্রশ্ন, এই জন্য বারবার আসা প্রশ্নের উপর একটু ফোর্স দিতেই হবে আপনাকে। দেখেন কি হবে এটার আনসার। আই এম নট ব্যাড ড্যাশ টেনিস, আই এম নট ব্যাড ড্যাশ টেনিস, আই এম নট ব্যাড ড্যাশ টেনিস। তাসনিম আক্তার স্বর্ণযুক্ত হয়েছেন, নয় আনসার বলছেন হচ্ছে বি নাম্বার। এক্স্যাক্টলি, নয়ের উত্তর বি। কেন নয়ের উত্তর বি? কারণ আমরা জানি ব্যাড অ্যাট, ব্যাডের সাথে অ্যাট বসে, একইভাবে কোনো কিছুতে দক্ষ বোঝাতে গুডের সাথেও অ্যাট বসে। তার মানে গুড অ্যাট, দক্ষ বোঝাতে গুড অ্যাট, অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট। দক্ষ বোঝাতে গুড অ্যাট আর অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট। এই দুইটা মনে রাখলেই আপনাদের জন্য একটা প্রিপোজিশন কমন পাওয়ার সম্ভাবনা সহজ সহজ পরীক্ষাগুলোতে। 10 নম্বর প্রশ্ন। 10 বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক সেন্টেন্স? 10 বলেন 10 নম্বর কোনটা সঠিক সেন্টেন্স? ইট রেইন লাস্ট নাইট, ইট রেইনস লাস্ট নাইট, ইট উইল রেইন লাস্ট নাইট, ইট রেইন লাস্ট নাইট। কি হবে আনসার? বলেন এটার আনসার কি হতে পারে? এই যে কারেকশন রিলেটেড প্রশ্নগুলো, এইগুলোর ক্ষেত্রে আপনাকে ট্রিক্সটা ফলো করতে হবে। প্রথমেই দেখতে হবে এই সেন্টেন্সের মধ্যে কোন জায়গাটায় একটা স্পেসিফিক ক্লু আছে, যেই ক্লুর কারণে আমরা সেন্টেন্স কারেক্ট কিনা সেটা বিবেচনা করব। এখানে দেখেন বলা আছে ইট রেইনড লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট নাইট
লাস্ট নাইট। সো মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি লাস্ট প্লাস সময়বাচক শব্দ যেমন কি হতে পারে, নাইট, ডে, ইয়ার, মান্থ, উইক, নানান কিছু আসতে পারে। সোজা কথা, এই লাস্ট শব্দের পরে যে কোনো সময়, মানে লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মর্নিং, এরকম যে কোনো যদি সময় থাকে লাস্টের পরে, তো লাস্টের পরে সময়বাচক শব্দ থাকা মানে আমরা এই সেন্টেন্সটাকে করব হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সো এখানে পাস্ট ইনডেফিনিট দিয়ে আছে কোনটা, দেখেন পাস্ট ইনডেফিনিট দিয়ে আছে হচ্ছে একটাই, সেটা হচ্ছে রেইনড, মানে আনসার হচ্ছে এ নাম্বার, আনসার এ। 10-এর উত্তরটা কি হচ্ছে, 10-এর অ্যান্সার এ। 10-এর অ্যান্সার কি, 10-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ওকে নার্গিস, 10-এর এ, ফাইন। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তার মানে 10 নম্বরের টিপসটা তো মনে আছে। তার মানে আমরা এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এরকম কিছু আরও কিছু ক্লু আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এরকম কিন্তু আরও ক্লু আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এরকম আরও ক্লু আছে। সেগুলো কি কি, যেমন দেখেন লিখে দিচ্ছি, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, the previous day, এগুলো এইসব থাকলে আমরা ওই সেন্টেন্সটাকে কোন টেন্সে ব্যবহার করব, পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব, ক্লিয়ার? আচ্ছা চলে যাই, পরের প্রশ্নে যাব আমরা। 10-এর পরে প্রশ্ন নাম্বার 11, ডিফ্যাক্টো মানে কি? ডিফ্যাক্টো আনসার করেন দ্রুত। ডিফ্যাক্টো কথাটার মানে কি? ডিফ্যাক্টো ওকে, ডিফ্যাক্টো কথাটার মানে কি? ডিফ্যাক্টো দেখেন, ডিফ্যাক্টো শব্দটার মিনিং কি? তাসনিম বলছেন হচ্ছে, স্বর্ণ বলছেন 11-র 1, এক্স্যাক্টলি 11 আনসার নাম্বার 1 হচ্ছে 11-র অ্যান্সার 1, 11-র উত্তর হচ্ছে 1 ইন রিয়ালিটি। এখন এটা কিভাবে আমরা মনে রাখতে পারি, নিমোনিটা কি? হ্যাঁ আচ্ছা, ফ্যাক্টো শব্দটা আসছে হলো ফ্যাক্ট থেকে। এখন ফ্যাক্টের মিনিংটা মনে রাখলেই হবে। ফ্যাক্ট মানে হলো প্রকৃত, ফ্যাক্ট মানে প্রকৃত বা একেবারে খাঁটি সত্য বোঝাতে যেটা ব্যবহার সেটা হলো ফ্যাক্ট। আর এই ডি শব্দটা ল্যাটিন, এইটা হচ্ছে, এটাকে আমরা যদি এইভাবে মনে রাখি হচ্ছে ডেইলি ফ্যাক্ট, বা এখানে কি বলা যায়, শুধু ফ্যাক্ট মনে রাখলে আপনার এটা মনে থাকবে। ফ্যাক্টের সাথে মিনিং হচ্ছে রিয়ালিটি মানে বাস্তবতা। সুলাইমান 11 আনসার হচ্ছে 1 ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হচ্ছে রিয়ালিটি বা প্রকৃত বা বাস্তব, প্রকৃত বা বাস্তব। ওকে 12 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? 12, প্রশ্ন নাম্বার 12, বলেন কি হবে আনসার। আমরা যারা ক্লাসে আছি ক্লাসটাকে একটু শেয়ার করতে পারি, সবাই সবার জন্য একটু ক্লাসটা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের ভিত্তিতেই আমাদের পার্টিসিপেশন বাড়বে ইনশাল্লাহ। বারো নাম্বার বলছে, 12 নাম্বার বলছে কোন বাক্যটি শুদ্ধ। 12 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ বলেন, কোন বাক্যটা শুদ্ধ? 12 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? বারো নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? দেখেন 12 নম্বর প্রশ্নে বলছে কোনটি শুদ্ধ, তাহলে আপনি এখন বের করার চেষ্টা করেন এখানে কোনটা শুদ্ধ বা সঠিক। সো এই জায়গাতে কিন্তু আমরা 4টা অপশন নিয়ে এখন বিশ্লেষণ করব, 4টা অপশন নিয়ে বিশ্লেষণ করে বের করব
যে কোনটা শুদ্ধ এবং কেন শুদ্ধ, কোনটা শুদ্ধ এবং কেন শুদ্ধ সেটা আমরা এখান থেকে বের করব। 12 এর আনসার এ এবং সি দুইটাই মনে হচ্ছে মনির ভাই বলছেন দুইটাই মনে হচ্ছে, তাই না? আচ্ছা আসেন আমরা প্রমাণ করি কিভাবে দুইটা হচ্ছে কিনা। প্রথমত আমরা এটার আনসার হিসাবে নিচ্ছি বি নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ, আনসার নিচ্ছি বি। এখন বি আনসার, এটার নিমোনিক টেকনিক্সটা আমরা একটু মনে রাখি, তারপরে অন্যগুলোয় যাচ্ছি। দেখেন 12 এর আনসার হলো বি, মনে রাখবেন সেটা হলো অ্যাপিয়ারের সাথে অ্যাট বসে যখন পরীক্ষায় উপস্থিত হওয়া বোঝায়, পরীক্ষায় উপস্থিত হওয়া বোঝাতে এই অ্যাপিয়ার্ডের সাথে অ্যাট বসে। অ্যাপিয়ার অ্যাট মানে হলো পরীক্ষায় হাজির হওয়া, পরীক্ষায় হাজির হওয়া, অ্যাপিয়ার্ড অ্যাট। আচ্ছা এখন দেখেন এটা সঠিক, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু 1 নম্বর হি ক্যান নট প্রোনাউন্সিয়েট এটা ভুল কেন? ভুল হচ্ছে এই প্রোনাউন্সিয়েট এটা আসলে ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো এটার লাগবে হচ্ছে ভার্বের রূপ। কেন ভার্বের রূপ? এই যে ক্যান নট, মনে রাখবেন ক্যান নট একটা মডাল ভার্ব, তাই না? ক্যান নট মডাল ভার্ব। সো মডালের পরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর এই প্রোনাউন্সিয়েট এটা কোনো ভার্ব না, এই জন্য ভার্ব হবে প্রোনাউন্স। এইটা হচ্ছে আপনার ভার্ব। সো এই জন্য এ নাম্বার অপশনটা ভুল, এ নাম্বার অপশনটা ভুল। সি নাম্বার ভুল কেন? তুহিন ইজ মাই লাভলি ফ্রেন্ড, ইজ মাই লাভলি ফ্রেন্ড। আচ্ছা ডি নাম্বার কেন ভুল? ইউ অলওয়েজ অফার মি মেনি গুড অ্যাডভাইসেস। আচ্ছা ডি নাম্বারটা আমি ভুল বুঝতে পারছি, সেটা হলো দেখেন ইউ অলওয়েজ অফার, তুমি সর্বদা অফার করো আমাকে মেনি গুড অ্যাডভাইসেস। এই যে গুড অ্যাডভাইসেস, অ্যাডভাইস হলো আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস কোন নাউন? অ্যাডভাইস, এটা হলো আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না, এই জন্য এটাও ভুল। ঠিক আছে। আচ্ছা এইবার এখানে বলছে তুহিন ইজ মাই লাভলি ফ্রেন্ডস, এই লাভলি কথাটা ভুল আছে, কারণ হলো ফ্রেন্ড হলো নাউন, তো নাউনের সামনে অ্যাডভার্ব হয় না। এটা তো লাভলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত আছে ভার্বের সাথে। সো নাউনের সামনে এই অ্যাডভার্ব কথাটা বসবে না, নাউনের সামনে বসে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ। সো এখন লাভলি এর অ্যাডজেটিভ কি? বিলাভড, বিলাভড ফ্রেন্ডস, বা এখানে অন্য কোনো শব্দ বসতে পারতো যেটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, কিন্তু এখানে অ্যাডভার্ব কখনো ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এ নাম্বারও ভুল পেলাম, সি নাম্বারও ভুল পেলাম, ডি নাম্বারও ভুল পেলাম। এখানে একটা অ্যান্সার, সেটা হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? বি নাম্বারটা উত্তর। ওকে আমরা যাব এখন পরের প্রশ্নে। 12 শেষ 13, 13 নাম্বার বলেন। 13 নাম্বার প্রশ্ন কি আনসার হবে? 13 দ্রুত বলতে হবে। যারা ক্লাসে আছে আমরা কি ক্লাসটা শেয়ার করে দিতে পারি? শেয়ার করে দিতে পারেন কিনা দেখেন, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। 13 নাম্বার দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট, অ্যাক্টের ভার্ব কি বলেন? অ্যাক্টের ভার্ব, এটা একটু সহজ প্রশ্ন কিন্তু কঠিন না। অ্যাক্টের ভার্ব কি হবে? অ্যাক্ট। 13 নাম্বার শাহ আলম বলছেন হচ্ছে 13 এর 1, 13 এর 1 বলেছেন তাই না? হ্যাঁ এটা সঠিক উত্তর। তার মানে হচ্ছে অ্যাক্ট শব্দটা নিজেই নাউন হিসাবে কাজ করবে যখন এটার বাংলা হচ্ছে কাজ, আর এটা নিজেই ভার্ব যখন বাংলা হচ্ছে কোনো কিছু করা বা কাজ করা। সো আনসারটা হচ্ছে এখানে সি নাম্বার। আনসারটা কি বলেন? সি, অ্যাক্ট। তবে বাংলা অর্থ কিন্তু যখন এটা হচ্ছে কাজ বোঝাবে তখন সেটা হলো বা কর্ম বা অ্যাকশন বোঝাবে সেটা অ্যাক্ট, আর অ্যাক্ট দ্বারা যখন কাজ করা বোঝাবে কোনো কিছু অ্যাকশন করা সেটা হলো ভার্ব। সো একই শব্দ নিজেই নাউন নিজেই ভার্ব। 14 নাম্বারটা বলেন। 14 নাম্বারটা কি হবে? 14, প্রশ্ন নাম্বার 14 দেখেন 14 নম্বরে বলছে ড্যাশ ইওর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, বিফোর এন্টারিং দ্য মস্ক। এটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে দেওয়া হয়েছে। আমরা কিন্তু গ্রুপ ভার্ব সিরিজের ক্লাস করতেছি, গ্রুপ ভার্বের কিভাবে মনে রাখবেন সেই সিরিজ কিন্তু চলে আমাদের বিকেল 5টার সময়। ড্যাশ ইওর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, তার মানে মসজিদে ঢোকার পূর্বে তোমার জুতা খুলে নিতে হবে। সো এই যে 14 নাম্বার প্রশ্নটা একটু অনেকেই হয়তো ভুল করতে পারে, আমি জানি না করবেন কিনা। এই যে স্বর্ণ অলরেডি ভুল করে ফেলেছেন, স্বর্ণ বলছেন 14 হচ্ছে পুট আউট। নো, পুট আউট হবে না। পুট আউট মানে হলো বাতি নিভানো, পুট আউট মানে বাতি বা কোনো কিছু নিভানো, পুট আউট।
পুট আউট মানে হলো নেভানো, বাতি নেভানো বা কোনো কিছু নেভানো। আচ্ছা, আর পুট অ্যাওয়ে এটা মিনিং নাই। পুট অন মানে হচ্ছে পরিধান করা অথবা চালু করা, আর পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা। পুট অফ মানে খুলে ফেলা, খুলে ফেলা। এখন দেখেন এখানে বলছে তো হচ্ছে যে ড্যাশ ইওর শুজ বিফোর এন্টারিং দ্য মক্স, মানে মক্সে ঢোকার পূর্বে আপনি কি করবেন, জুতা খুলে ফেলবেন। সো এখানে পুট অফ, এখন পুট আপ মানে খুলে যাওয়া, এটা আপনি মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন কিভাবে, মানে আপনার জন্য যেন ঝামেলা না করে, এই জন্য একটু গবেষণা করতে হবে এটা নিয়ে। হালকা গবেষণা করলে জিনিসটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে গবেষণা করবেন দেখেন, এই পুট মানে আমরা জানি হচ্ছে রাখা, পুট মানে কি রাখা, কোনো কিছু রাখা, ভালো কথা। অফ কথাটার মানে কি, অফ মানে এর আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, অফ মানে হচ্ছে ছিন্ন করা, অফ মানে হলো ছিন্ন করা। তো ছিন্ন করা অর্থে এখানে অফ যদি বসে তার মানে হচ্ছে আপনি কোনো কিছু রাখবেন বাট সেটাকে ছিন্ন করে বা আলাদা করে বা ডিভাইড করে। সো আলাদা করে বা ডিভাইড করে যখন রাখবেন তার মানে কি, আপনি কোনো কিছুকে পায়ের জুতাটাকে রাখতেছেন কিন্তু অফ করে, মানে ছিন্ন করে আলাদা করে। দ্যাটস ওয়াই এটা আপনি গ্রুপ ভাব মনে রাখতে পারেন। পুট অফ মানে হচ্ছে আলাদা করা বা ছিন্ন করা বা খুলে রাখা। পুট অফ মানে কি খোলা। সো পুট অফ ইউর ড্রেস, পুট অফ ইউর শুজ, হ্যাঁ এইভাবে পুট অফ ইউর টাই, সব কিছু এখানে পুট অফ ব্যবহার করা হবে। তার মানে পুট অফ কথাটার মানে হচ্ছে কোনো কিছু আলাদা করে রাখা বা খুলে রাখা। আর পুট আউট মানে হচ্ছে বাতি নেভানো বা বাতি নেভানো অর্থে ব্যবহার করা হয়। তাহলে এই প্রশ্নের আনসারটা কি হবে ভাই, পুট অফ, পুটের সাথে অফ হবে। ওকে, যাবো এখন নেক্সট কোশ্চেনে। 15 চলছে হাই ভোল্টেজ মডেল। আজকে 20 কোশ্চেন সমাধান করলে আমরা নিশ্চিত এখান থেকে 1 মার্ক সংগ্রহ করতে পারবো। 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক উত্তর হবে, দ্রুত বলেন কোনটা সঠিক উত্তর হবে, কোনটা সঠিক উত্তর হবে। পনেরো নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক উত্তর। এখানে বলছে এভরিবডি হ্যাভ গান দেয়ার, এভরিবডি হ্যাজ গান দেয়ার, এভরিবডি আর গান দেয়ার। আর একটা হচ্ছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। আচ্ছা, এখন খুবই সহজ প্রশ্ন এটা, কিন্তু এই প্রশ্নটা থেকে প্রশ্ন আসছে কেন, এখানে একটা নিনজা টেকনিক আছে। দেখেন অনেকেই এই এভরিবডি শব্দটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে এটার পরে হ্যাভ না হ্যাজ এটা হঠাৎ করে মনে করতে পারে না। সো আপনাদেরকে যে টেকনিকটা দিব সেটা হচ্ছে এভরিবডির পরিবর্তে মনে মনে আপনারা বসাবেন হলো হি বসাবেন, মানে এভরিবডিকে আপনি মনে মনে হি চিন্তা করবেন। তাহলে কি হবে, আপনাদের এই যে হি এর সাথে সম্পর্ক রেখে এখান থেকে আপনি সহজেই বের করতে পারবেন যে হি এর সাথে কোনটা বসে, কারণ আমরা ছোটবেলা থেকেই এই হি এর সাথে কোন কোন ভার্ব বসে সেটা জেনে বুঝে অভ্যস্ত। এখন হি এর সাথে এখানে কি হয় দেখেন তো, হি এর সাথে আমরা অবশ্যই কখনো কখনো মনে আছে আমাদের হ্যাজ ব্যবহার করি, কিন্তু হি এর সাথে কখনো আর ব্যবহার করি, আর ব্যবহার করি না। হ্যাঁ, হি এর সাথে হ্যাজ ব্যবহার করি, তাহলে এটা উত্তর হতে পারে। এরপর দেখেন হি এর সাথে আমরা কখনো হ্যাভ ব্যবহার করি না, সো উত্তর হতে পারে হ্যাজ যুক্ত অপশন, মানে হলো হ্যাজ যুক্ত অপশন কোনটা, এই বি আর ডি, এই দুটার মধ্যে। এখন প্রশ্ন হলো হ্যাজের পরে কি কখনো ওয়েন্ট হয় নাকি হ্যাজের পরে গান হয়, এইখানটাতে ভুল। অতএব আসল আনসারটা হচ্ছে এই 15 নাম্বারের জন্য বি নাম্বার, এভরিবডি হ্যাজ গান দেয়ার, এভরিবডি হ্যাজ গান দেয়ার। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। তাহলে 15 আনসারটা হচ্ছে বি নাম্বার। খুশি খুশি নাকি? আপনারা যদি দ্রুত উত্তর করতে পারেন এবং সর্বোচ্চ শেয়ারদাতা কিন্তু আজকে পেয়ে যাবে একটা এক্সপার্ট লিটারেচার বই। এছাড়াও আপনারা হচ্ছে সাপ্তাহিক এঙ্গেজমেন্টের মাধ্যমে পাবেন এই বড় বইটা, এক্সপার্ট গ্রামার বইটা। 16 নাম্বার, রিমি অজ ডিবার্ড ন্যাশ অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে উপস্থিত হওয়া অর্থে অ্যাপিয়ার কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। শাহ আলম বলছেন এভরিবডির পরে কি বসাবেন ভুলে গেছিলেন, ওই জন্যই কিন্তু আমি বলছি যে এভরিবডি শব্দটাকে আপনারা হিতে কনভার্ট করবেন, হিতে কনভার্ট করলে জিনিসটা সহজে আপনার মাথায় চলে আসবে। 16 নাম্বার, রিমি অজ ডিবার্ড ড্যাশ অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন। অ্যাপিয়ার অ্যাট মানে পরীক্ষায় উপস্থিত হওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসছিল, তাহলে ওটাও কিন্তু আমাদের একটা মেমোরাইজ করার বিষয়। সেন্টেন্সের মধ্য থেকেই কিন্তু উদাহরণগুলো আসে। ওকে, তো রিমি অজ ডিবার্ড, এই ডিবার্ড কথাটার মানে হচ্ছে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা করা, মানে বাধা দেওয়া, বাধা, বাধা মানে আসলে হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তাহলে রিমি ওয়াজ ডিবার্ড, এ প্যাসিভ ভয়েস, মানে রিমিকে বাধা দেওয়া হয়েছিল ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট
এক্সামিনেশন। কি আনসার হবে বলেন? ফ্রম। আনসার কি হবে? দ্রুত উত্তর করতে হবে। উত্তরটা কি হবে? উত্তর হবে হচ্ছে ফ্রম। রিমি ওয়াজ ডিবার্ড ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষায় উপস্থিত হওয়া থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল। সুলাইমান, নেক্সট পরের প্রশ্নের উত্তর করি আমরা। 17 নম্বর চলছে হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজের প্রশ্ন আলোচনা। আজকে আলোচনা করছি আমরা হাই ভোল্টেজ এমসিকিউ। 20টা প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ এখান থেকে 1 মার্কস আমরা কমন পাবো। 17 নম্বর কি বলছে দেখেন। 17 নম্বরে বলছে হচ্ছে ক্রাই ওলফ। ক্রাই ওলফ, আচ্ছা এটা একটা হচ্ছে প্রভাবস। তো বলেন আপনার এটা আনসার কি হবে? ক্রাই ওলফ। দ্রুত আনসার করতে হবে, ঝটপট কমেন্ট করেন। সর্বোচ্চ এঙ্গেজকারী পাবেন হচ্ছে আমাদের এই এক্সপার্ট ইংলিশ বইটা পুরস্কার। সর্বোচ্চ এঙ্গেজকারী, সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজে যে থাকবেন সে পাবে এক্সপার্ট ইংলিশ বই। শাহ আলম বলছেন হচ্ছে ডিবার্ট ফ্রম। সো এখানে কি হবে আনসার? ওলফ। ওলফ মানে আমরা জানি হচ্ছে নেকড়ে বাঘ। ক্রাই ওলফ। ওলফ মানে হচ্ছে নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ মানে হচ্ছে ছোট যে বাঘ, হ্যাঁ নেকড়ে বাঘ। আচ্ছা, ক্রাই মানে কান্না। তো এই যে নেকড়ে বাঘের যে কান্না, নেকড়ে বাঘের কান্না, তো বাঘ যখন কান্না করবে তখন আপনি যদি মনে করেন এই বাঘকে হেল্প করতে যান, তাহলে বাঘ কি আপনাকে ছাড়বে? বাঘ খেয়ে নিবে। তার মানে এই কান্নাটা আসলে প্রকৃত কান্না না। এই কান্নাটা হচ্ছে আসলে প্রকৃত কান্না না। এইটা দ্বারা বোঝানো হয় যে মিথ্যা কোনো সতর্কতা বা আপনাকে কেউ মিথ্যাভাবে ডাকছে, এরকমটা বোঝায়। সো এটা আনসার হচ্ছে গিভ এ ফলস অ্যালার্ম। গিভ এ ফলস অ্যালার্ম। গিভ এ ফলস অ্যালার্ম। ক্লিয়ার? আচ্ছা, 17 আনসারটা হচ্ছে ডি নাম্বার, গিভ এ ফলস অ্যালার্ম। পরের প্রশ্নে আসি। আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দেব, ঝটপট শেয়ার করে দেব এবং প্রচুর আনসার করব। যে যত বেশি কমেন্ট করবেন সর্বোচ্চ এঙ্গেজের ভিত্তিতে আপনারা পাবেন হচ্ছে এক্সপার্ট ইংলিশ এই বইটা। 18 নম্বর হার্ডলি হ্যাড। হার্ডলি এর রুলস থেকে প্রশ্ন আসছে। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি। এখানে কি আনসার হবে বলেন? 18 নম্বর কি উত্তর হবে? 18 নম্বর নেয়ামতুল্লাহ বলছেন হচ্ছে ডি নাম্বার। ওকে, 18 হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার। এখন এখানে রুলসটা হচ্ছে এই যে হার্ডলি এর সাথে সম্পর্ক। আমরা মনে রাখবো যখন কোনো সেন্টেন্স হার্ডলি দিয়ে শুরু হয় তখন কি কেস ঘটে সেটা একটু বুঝতে হবে। হার্ডলি এর সাথে ডট ডট হোয়েন বসে, এটা আপনি বুঝলেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, দুইটা নিয়ম আছে। হার্ডলি শব্দটা যখন বসবে তখন এর পাশেই এই যে হ্যাড কেন আগে আসে, কেউ বলতে পারবেন যে হার্ডলি এর সাথেই কেন হ্যাড আসে? সো আমরা তো নর্মালি জানি হচ্ছে এই হ্যাড থাকে সাবজেক্টের পরে। মনে রাখবেন এই যে হার্ডলি, বেয়ারলি, স্ক্যারসলি, রেয়ারলি, সেলডম, আমি আবার বলছি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্ক্যারসলি, সেলডম, নেভার, এই সকল নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি বাক্যের শুরুতে আসে তখন ওই বাক্যে আপনার সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসে। এটাই হলো ইনভার্সন, এটাকে বলা হয় ইনভার্সন। ক্লিয়ার? তো এই কারণে হ্যাডটা আগে আসে। ওকে, আমাদের উত্তরটা এখানে না, উত্তরটা হচ্ছে হার্ডলি এর সাথে হোয়েন বসে। তো হোয়েন এখানেও আছে, এখানেও আছে। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে এই হোয়েনের পরে এখানে আছে হলো প্রেজেন্ট টেন্স আর এখানে আছে পাস্ট টেন্স। তো আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে হার্ডলি ডট ডট হোয়েনের বেলায় এই হোয়েনটাকে আপনি মনে মনে বিফোর কল্পনা করবেন। কি কল্পনা করবেন? বিফোর। কেন কল্পনা করতে বলতেছি? কারণ হলো আমরা জানি যে বিফোরের দুই পাশে দুই ধরনের সেন্টেন্স হয়। বিফোরের পরে হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর বিফোরের আগে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে দেখেন পাস্ট পারফেক্ট দেওয়াই আছে, হ্যাড টেকেন। আর তাহলে আমার এই বিফোরের পরে মানে হোয়েনের পরে লাগবে পাস্ট ইনডেফিনিট, মানে হলো স্টার্টেড। পাস্ট ইনডেফিনিট মানে কি? স্টার্টেড। ক্লিয়ার? আচ্ছা, যারা ক্লাস দেখছি একটু দ্রুত ঝটপট কমেন্ট করতে হবে, কারণ হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বোচ্চ এঙ্গেজকারী সাপ্তাহিক ভিত্তিতে পাবে হচ্ছে এই এক্সপার্ট ইংলিশ বইটা। আর আজকের সর্বোচ্চ শেয়ারকারী অর্থাৎ যারা ক্লাসে আছেন সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হচ্ছে এই এক্সপার্ট লিটারেচার বইটা। একেবারে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কুরিয়ার খরচও লাগবে না। নেক্সট, এখন দেখেন 9 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। 19
লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। বলেন এই প্রশ্নের আনসার কি হবে, এই প্রশ্নের উত্তরটা কি হবে? লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। সো এখানে আন্ডারলাইন করা এই যে মিনিটস আছে, তো বোঝাতে চাচ্ছি যে এই মিনিটস শব্দটার অর্থ কি হবে, মিনিট শব্দটার অর্থ কি হবে? বলেন তাড়াতাড়ি বলেন। নিয়ামত বলছেন হচ্ছে 19-এর সি, 19-এর সি এক্স্যাক্টলি সঠিক উত্তর 19-এর সি। 19 হচ্ছে রিটেন রেকর্ড, রিটেন রেকর্ড। এইটা শুধু মিনিট না, বরং এখানে আছে মিনিটস, MINUTES, মিনিটস। মিনিটস মানে কি? মিনিটস মানে হলো ক্ষুদ্র, মিনিটস মানে ক্ষুদ্র। আবার এই মিনিটস মানেই হলো সরাসরি আমরা বলবো রিটেন রেকর্ড, মানে হচ্ছে কোনো মিটিংয়ের পূর্বে যখন স্বাভাবিকভাবে কোনো কিছু আগে থেকে লিখে রাখা হয়, এরকম কিছু রেকর্ডের নাম হচ্ছে রিটেন রেকর্ড বা মিনিটস। মিনিটস, মিনিটস খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা কিন্তু এক্সেপশনাল ইউজেস হিসাবেও মনে রাখতে পারেন আপনারা। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। চলছে হাই ভোল্টেজ মডেল সলিউশন, হাই ভোল্টেজ মডেল কোশ্চেন নাম্বার 20। হাই ভোল্টেজ মডেল 7-এর আন্ডারে আজকে পড়ছি হচ্ছে 20 নম্বর প্রশ্ন। এখন 20 নাম্বার ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। মহাসচিবের দপ্তর বা কার্যালয় বোঝাতে এখানে কোনটা আনসার হবে? ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। বলেন সঠিক বানান কোনটা হবে? ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিং কোনটা? সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট শব্দটাকে কিভাবে ভেঙে মনে রাখবো? এটা নিমোনিক বা মনে রাখার কৌশলটা কি? এটা নিমোনিক বা মনে রাখার কৌশলটা কি? নিমোনিক বা মনে রাখার কৌশলটা কি? দেখেন নিনজা টেকনিকটা। সেক, উত্তর করেন, কারা উত্তর করছেন দ্রুত বলেন। মনিরুজ্জামান বলছেন হচ্ছে 20-এর সি। আহা, 20-এর সি হলো না, ভুল হয়ে গেছে। নিয়ামত বলছেন 20-এর 1, এক্স্যাক্টলি 20-এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার। এখন দেখেন এটাকে আমরা ভাঙবো, সেক রে টা রি এট। এখন আমি এটাকে আরেকটু ভাঙি, সেক রে টা রি এট। এখন এটাকে আপনি যদি এভাবে ভাঙেন যে ছেকরে টা, এই টা উল্টে হয়ে গেছে অ্যাট, আর এখানে রি আছে আলাদা, কিন্তু এই শব্দটার শেষে মজার বিষয় হলো এখানে কোনো ই নাই, এখানে কোনো ই নাই। সুলাইমান বলছেন 20-এর 1। মানে এই জিনিসটাই আমাদেরকে মুখ্য জানতে হবে, সেটা হলো সেক রে টা রি এট। এখানে শব্দের শেষে কি নাই? এ নাই। এই সেক্রেটারিয়েট বানানটা মনে রাখবেন, সেক রে টা রি এট। এট মানে প্রিপোজিশন এট, সোজা কথা লাস্টে এইটুকু মনে রাখলেই হচ্ছে। সো আপনাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে বানানগুলো, এগুলো আপনাদেরকে কমেন্টে লিখতে হবে, প্রচুর লিখতে হবে। কমেন্ট করেন, কমেন্টে লিখেন, এগুলো আপনার বেশি মনে থাকবে। কমেন্টে না লিখলে এসব আপনার মোটেও মনে থাকবে না। ওকে, চলে আসি আমরা পরের প্রশ্নে। 20-এর পরে 21, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, বলেন এখানে ডিটারমিনার কোনটা? সবাই একটু ঝটপট রিয়াকশন দিয়ে দিবেন। যত বেশি রিয়াকশন দিবেন এই বইটা তত ফ্রি পাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ এই বইটা হচ্ছে আমরা সাপ্তাহিক ভিত্তিতে যে কোনো একজনকে গিফট করব ইনশাআল্লাহ। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, এইখানে 21 নম্বরে ডিটারমিনার কোনটা বলছে? এই প্রশ্নের ডিটারমিনার কোনটা? ব্রিং মি দ্যাট বুক, আমাকে ওই বইটি এনে দাও। এই প্রশ্নের ডিটারমিনার কোনটা? আমাকে ওই বইটি এনে দাও। খুবই ভালো কথা, আমাকে ওই বইটি এনে দাও। ব্রিং মি দ্যাট বুক কি হবে আনসার? এই ডিটারমিনার অধ্যায়টা হচ্ছে মূলত বিসিএস এ আসে, বিসিএস এই ডিটারমিনার থেকে কোশ্চেন হয়। এখন সেই প্রশ্নগুলোই আবার বিভিন্ন পরীক্ষাতে আসছে। সো ব্রিং মি দ্যাট বুক, এই সেন্টেন্সের ডিটারমিনার কোনটা? মনে রাখবেন ডিটারমিনার কি জিনিস? ডিটারমিনার হলো সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। ডিটারমিনার কি নির্দেশ করে বলেন? সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। ডিটারমিনার কি নির্দেশ করে? সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ। সো এইখানে কোথায় সংখ্যা বা পরিমাণ নির্দেশ করার মতো একটা অবস্থা আছে? এই যে দ্যাট বুক, ওই বই। সো এখানে ওই বলতে সাধারণত আমরা ওই এক কথাটাকে বুঝতে পারি, অথবা যেটা দ্বারা বিশেষায়ন করতেছে সেটা আমরা বুঝতে পারি। জাবির জিহান বলছেন দ্যাট নাম্বার, এক্স্যাক্টলি আনসার হবে দ্যাট, কারণ দ্যাট হচ্ছে এখানে নাউনকে মডিফাই করেছে।
সো নাউন সম্পর্কে যে মডিফাই সংখ্যা বা পরিমাণ নির্দেশক শব্দ ওটার নামই হচ্ছে ডিটারমিনার, ওটার নামই ডিটারমিনার। ওকে, নেক্সট পরের বাক্যে যাচ্ছি 22। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। হিয়ার লস্ট, এখানে লস্ট শব্দটা কি? এখানে লস্ট শব্দটা কি বলেন, তাড়াতাড়ি বলতে হবে। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস মানে একটা হারানোর সুযোগ কখনো ফেরত আসে না, হারানোর সুযোগ কখনো ফেরত আসে না, হারানোর সুযোগ কখনো ফেরত আসে না। ওকে, তাহলে এটার আনসার কি হবে? হারানোর সুযোগ কখনো ফেরত আসে না। বিজয় দাস আনসার করছিলেন। আচ্ছা, এটার আনসার হবে হচ্ছে এই লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এই লস্ট হবে হচ্ছে পার্টিসিপল। কেন পার্টিসিপল হবে আমরা একটু বলছি, দেখেন পার্টিসিপল কেন হবে। এই যে এটা হলো নাউন আর আর্টিকেলের মাঝখানে আছে, মনে রাখবেন আমার সূত্রটা একটু খেয়াল করেন। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ বসে প্লাস নাউন বসে, তার মানে হলো নাউন আর আর্টিকেলের মাঝখানে বসে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হলো দেখেন লস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, অপশনে কি কোথাও অ্যাডজেক্টিভ আছে? নাই। সো এই লস্ট শব্দটা এই লস ভার্ব থেকে যদি আসে তাহলে এইটা হলো ভার্বের 3 নাম্বার রূপ। সো ভার্বের 3 নাম্বার রূপের আরেকটা নাম হলো পার্টিসিপল। এই পার্টিসিপলকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এটাকে বলা হয় কি বলেন? পাস্ট পার্টিসিপল। জাবির জিহান বলছেন পার্টিসিপল, এক্স্যাক্টলি। তাহলে 22-এর আনসারটা হচ্ছে 4 নাম্বার, পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যে কোনো একটা বলতে পারি আমরা। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে 23। ও আচ্ছা, এই মডেলে অর্থাৎ 7 নাম্বার মডেলে আপনাদের জন্য এই 22টা প্রশ্ন রাখা ছিল। এখন আমরা এই 22টা প্রশ্ন এখান থেকে সলভ করলাম, ঠিক আছে? 7 নাম্বার মডেলে এই 22টা প্রশ্ন ছিল, টপ 20 কোশ্চেন। এই 22টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনি যে কোনো পরীক্ষা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। সো 7 নাম্বার মডেল এই পর্যন্তই, ধন্যবাদ।